ইউটিলাইজেশন 80%। প্রোডাকশনকে আমরা কি ধরেছি দেখো, প্রোডাকশনকে আমরা ধরেছি এক্স আর ক্যাপাসিটিকে ধরেছি ওয়াই। তাহলে তোমার কাছে প্রথমটাই চাইছে প্রোডাকশন বের করো, তাহলে এটা তুমি কততম অধ্যায়ের কয় নম্বর অঙ্ক? এটা চ্যাপ্টার 1 কস্ট অ্যাকাউন্টিং এর 1 নম্বর অধ্যায় 27 নম্বর অঙ্ক। বিউটি খেয়াল করে একটু, আমরা তোমাকে এরকম একটা সূত্র দিয়েছিলাম। ভাইয়া আমি হচ্ছে ম্যাথ বলো। বুঝতে পারছি, হ্যাঁ মানে আমার প্রবলেম হচ্ছে, মানে আমার কোশ্চেন হচ্ছে যে আমরা তো এই অঙ্ক আগেও করছি, মানে অন্য রিকোয়ারমেন্ট গুলো মানে সেমই তো, কিন্তু হ্যাঁ আমরা প্রথমে যে হচ্ছে রিগ্রেশন ইকুয়েশনের প্রথমে যে প্রথমটা আমরা বের করছি, যেরকম প্রথম ধরেন আমরা এখানে কি বের বলা করে আছে, নেই। জি জি, হ্যাঁ, প্রথমটা বের অর্থাৎ করলে আমরা কত ওয়াই দিনের এর অঙ্কে? মান পাই, মানে এক্স যদি দেয়া থাকে এক্স এর মানটা বসে আমরা করি, কিন্তু আচ্ছা এখানে তো প্রথম হচ্ছে ওয়াই এর মান মনে হয় ধরছে, মানে আমি ম্যাথে দেখলাম। আচ্ছা শোনো, এখানে গত দিনের অঙ্কটায় আমরা যা করেছিলাম লাস্টে, জি সেখানে প্রথম যে রেকর্ড ছিল প্রথমেই ছিল ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন। জি, এটাকে তারপরে চেঞ্জ আমরা করে দিতে এক্স এর হবে। জায়গায় এক্স এর মান বসাইছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাইছি। জি জি, এটা তো সেম এমনই। আজকের অঙ্কটায় প্রথম রিকোয়ারমেন্টটা চাওয়া নাই, না চাইলেও তুমি প্রথম রিকোয়ারমেন্টটা করে নিবা, তারপর জি, যায় মান বসাই দিবা। ও আচ্ছা, আমি ভাইয়া আমি আপনাকে একটা ছবি পাঠাচ্ছি, হ্যাঁ আমি করছি, শুধু মান বসাইলে হবে, একটু হ্যাঁ দেখেন হ্যাঁ, হ্যাঁ। শোনো, প্রথম রিকোয়ারমেন্টটা তুমি এই সূত্রে করবা, এক্স মাইনাস এক্স বার ও সিগমা আচ্ছা আচ্ছা, এক্স। প্রথম সূত্র, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি, আমি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার দিয়ে করছি, এই জায়গা হচ্ছে চেঞ্জ হয়েছে আমার, হ্যাঁ তাছাড়া এটা ঠিক আছে প্রথম ভাই, আমি বুঝতে সূত্র পারছি। বলবে আজকে, কারণ প্রোডাকশন এক্স এর মানটা চাওয়া হয়েছে। জি ভাই, আমার মানে এটাতে প্রবলেম আর হচ্ছিল, মানে আমি বুঝতে এটা পারছি। হচ্ছে 1 নাম্বার রেকর্ডে, এটা করার পর যে ওয়াই এর মান পাবা জি ওখানে জি, বসাই দিবা। আর 2 নাম্বার রেকর্ডে আবার আমরা চাইছি হচ্ছে এই সূত্র দিয়ে করব। ওয়াই মাইনাস ওয়াই বার। হ্যাঁ হ্যাঁ, এই সূত্র দিয়ে করবা। আচ্ছা ভাইয়া, ক্লিয়ার সিগমা হয়ে গেছে, ওয়ান ডিভাইডেড সিগমা সমস্যা নেই। এক্স আর। আর কারোর কোনো প্রবলেম আছে? আমরা প্রবলেম না থাকলে কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব, নতুন চ্যাপ্টার। সেবার কি অবস্থা, কিছু বলবা? তাহলে কি আমরা পরের চ্যাপ্টারে যাব? ভাইয়া জি ভাইয়া, বলছিলাম যে আমার তো আমি তো সমস্যা নেই চেঞ্জ হ্যাঁ, করার। এটা তো করি নাই, তো বিষয়টা আচ্ছা, প্রথম চ্যাপ্টারে নোট দেওয়া আছে, দেখো এদের থেকে নোটগুলো উঠাই নিও, হ্যাঁ তারপরে প্রবলেম অনুযায়ী আমাকে বলো, কিছু সলভ করে দিব নে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আগে তুমি নোটস গুলো নেবা, এই ম্যাথ গুলো আমাদের সবই পুরাতন ম্যাথ, আগে আমরা অনেকবার করেছি সেই রকম ম্যাথ। হ্যাঁ 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 আশা করি পারবো, না পারলেও আমরা এটা সলভ করে দিব পরে। আমাদের তো চলো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, চ্যাপ্টার 2 তে যাই সবাই। চ্যাপ্টার 2 তে দেখো অ্যালোকেশনের চ্যাপ্টার, খুবই এটা তো ছোট এবং ইজি। সহজ অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ইজি একটা চ্যাপ্টার। হ্যাঁ, গত বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চিন আসে নাই। তাহলে আমাদের আসবে ইনশাল্লাহ। তোমাদের এখান থেকে শিওর কোশ্চিন আসবে। এটা অনেক ইজি একটা চ্যাপ্টার। আমরা 2টা ক্লাসে এটা শেষ করে দিব ইনশাআল্লাহ চ্যাপ্টার। চলো আচ্ছা, শুরু করার আগে চ্যাপ্টার নিয়ে একটু কথা বলে দেই।
এই চ্যাপ্টার নাম হচ্ছে অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। আফরিন, আয়ান, দুজন একটু ওই রুমে যাই করেন, পরে শেষে তারপর তোমাদের দেখি নেব। কথা বলছো তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো চ্যাপ্টার নাম আছে দেখো অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। কস্ট অ্যালোকেশন সুন্দর করে দেখো বলা আছে যে আমাদের এই চ্যাপ্টারের মূল কথা আসলে একটু আলোচনা করে নেই যে চ্যাপ্টারটা আসলে কি। চ্যাপ্টার নাম বলা আছে দেখো কস্ট অ্যালোকেশন। কস্ট মানে তো ব্যয়, কস্ট হচ্ছে ব্যয়, অ্যালোকেশন অর্থ বন্টন, ভাগ করা। তাহলে কিসের খরচ, কিসের ব্যয় আমরা কিভাবে বন্টন করব? তাহলে আসলে চ্যাপ্টারের মূল কথাটা আমরা জানি যে চ্যাপ্টার নাম হচ্ছে কস্ট অ্যালোকেশন, ব্যয় বন্টন। এখন আমরা এখানে দুইটা ডিপার্টমেন্ট পাবো। আমাদের মূল প্রশ্নে দুইটা ডিপার্টমেন্ট দেওয়া থাকবে, একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা সার্ভিস বা সাপোর্ট ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে পণ্য উৎপাদন করা, আর সাপোর্ট ডিপার্টমেন্টের বা সার্ভিস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টকে সহযোগিতা করা। মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট যে পণ্যটা উৎপাদন করে সেই উৎপাদনে সহযোগিতা করে হচ্ছে সাপোর্ট ডিপার্টমেন্ট। এই সাপোর্ট ডিপার্টমেন্টের যে খরচগুলো হয় এই খরচগুলোকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেই। সাপোর্ট ডিপার্টমেন্টের খরচ প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে আমরা ভাগ করে দিব। কিভাবে ভাগ করতে হবে, কে কতটুকু বন্টন করবে, সব কথা প্রশ্নে বলাই থাকে। খালি মূল কথাটা মনে রাখবা যে আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব। মানে যে কাজ করে আর যে কাজ করতে সহযোগিতা করে, এই সহযোগিতা করার ডিপার্টমেন্টের কাজ খরচগুলো আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিব। এই হচ্ছে চ্যাপ্টারের মূল কথা, মেইন কথা। এখন কিভাবে বন্টন করবে, এই বন্টনের দুইটা পদ্ধতি আছে আমাদের। ব্যয় বন্টনের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে রিপিটেড মেথড। রিপিটেড, রিপিট অর্থ কি, যেটা পুনর বারবার করা হয়। আর একটা আছে ইকুয়েশন মেথড। আমরা এই দুই মেথডে ব্যয়গুলো ভাগ করতে পারবো, একটা রিপিটেড মেথড, একটা ইকুয়েশন মেথড। প্রশ্নে অনেক সময় উল্লেখ থাকে না কোন মেথড। যদি কোনো মেথড উল্লেখ না থাকে তাহলে আমরা রিপিটেড মেথড ইউজ করব। তাহলে চলো, খুবই ছোট চ্যাপ্টার, আমরা আজকে একটা বই পড়ে এখান থেকে দুটো অঙ্ক শেষ করে দিব। তাহলে চলো সবাই 2 নাম্বার অধ্যায় অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, 2 নাম্বার অধ্যায় প্রবলেম 9, পেজ নাম্বার 280, 281। এই প্রশ্নটা মার্ক করে রাখো, যে ধরে নাও যে প্রশ্নটাই আসবে পরীক্ষায়। আয়ান, এই স্ট্যান্ড রাখা যাচ্ছে না, এখান থেকে ওঠা বইটা ওইদিকে যাও, ওই কর্নারে যাও। চ্যাপ্টার 2 9 নাম্বার কোশ্চেন দেখো। পাইছো সবাই খুঁজে?
দেখো নাম আছে বেঙ্গল লিমিটেড। বেঙ্গল লিমিটেড দেখো বলা আছে বেঙ্গল লিমিটেড। আমরা প্রশ্নটা পড়ি চলো। দুইটা মেথডের দুইটা ম্যাথ করে দিব যাতে চ্যাপ্টারই প্রায় শেষ হয়ে যায়। দেখো বেঙ্গল লিমিটেড হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট পি এন্ড কিউ। বেঙ্গল লিমিটেডের দুইটা ডিপার্টমেন্ট আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা পি একটা কিউ। এরা দুইজন পণ্য উৎপাদন করে। এন্ড টু সার্ভিস ডিপার্টমেন্ট, আর দুটো সার্ভিস ডিপার্টমেন্ট আছে যারা পণ্য উৎপাদন করতে সহযোগিতা করে। তাহলে বেঙ্গল লিমিটেড দুইটা ডিপার্টমেন্ট আছে যারা পণ্য উৎপাদন করে পি আর কিউ। আর পি আর কিউ যাতে উৎপাদন করতে পারে এদেরকে কাজে সহযোগিতা করে এক্স অ্যান্ড ওয়াই। এখন বলছে দেখো দ্য ডিরেক্ট কস্ট অফ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট, যারা প্রোডাকশন করে সেই ডিপার্টমেন্টের ফর দ্য মান্থ অফ জুলাই আর গিভেন বিলো। খরচ দেওয়া আছে। প্রোডাকশন করতে ম্যাটেরিয়াল লাগে, র ম্যাটেরিয়াল দেখো দুজনের দেওয়া আছে 15,000 20,000। ডিরেক্ট লেবার 7,000 12,000 এটা দেওয়া আছে। এরপরে আসো দ্য এস্টিমেটেড ডিপার্টমেন্টাল ওভারহেড ফর দ্য ইয়ার অ্যাজ পার ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি। কোন ডিপার্টমেন্টের কাজ করতে কত টাকা খরচ হয় ওভারহেড সেটা দেওয়া আছে আমাদের প্রশ্নে। দেখো ডিপার্টমেন্টাল ওভারহেড টাকা পি এর দেওয়া আছে 28,880, কিউ এর দেওয়া আছে এক্স ওয়াই, চারজনেরই খরচ দেওয়া আছে। দেখো আমি আগেই বলেছি আমাদের অঙ্কের মূল কথা এই দেখো এক্স আর ওয়াই এর ঘরে যে খরচটা দেওয়া আছে, এক্স এর 15,900 আর ওয়াই এর 20,000, এই খরচ দুইটা পি আর কিউ এর মধ্যে ভাগ করে দিতে হবে। এটাই এই চ্যাপ্টারের মূল কাজ। কিভাবে ভাগ করবা ভাগের কথা দেখো ওরা বলে দিচ্ছে তোমাকে। যখন তুমি এক্স এর টাকা ভাগ করতে যাবা, এক্স এর টাকা যখন ভাগ করতে যাবা পি কে দিতে হবে 40%, কিউ কে দিতে হবে 40%। এক্স এর টাকা এক্স পাবে না, ওয়াই পাবে 20%। এক্স এর টাকা দেখো 100% বন্টন হয়ে গেছে। ওয়াই এর টাকা ওয়াই পাবে 25, তোমার পি পাবে 25, কিউ পাবে 50, এক্স পাবে 25। এইভাবে এক্স আর ওয়াই এর টাকা ভাগ করে দিতে হবে। এটা প্রশ্নে সরাসরি বলেই দিচ্ছে, সবসময় বলা থাকে। এখন রিকোয়ারমেন্টে কি বলে দেখো বলতিছে দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট আর কম্পিউটেড। আমরা ওভারহেড রেট বের করব। কার ভিত্তিতে বের করবা ওরাই বলে দিচ্ছে অন দা বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট, লেবার কস্টের ভিত্তিতে। দা এস্টিমেট ডিরেক্ট লেবার কস্ট ফর দা ইয়ার, আর ডিপার্টমেন্টের পি হচ্ছে 60,000, কিউ এর হচ্ছে 75,000। দুইজনের ডিরেক্ট লেবারও দেওয়া আছে। এক নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেট দা ডিপার্টমেন্টাল ওভারহেড রেট। তোমাদের একটা কমন প্রশ্ন, কমন কথা বলে দেই, যখন কোনো কিছু রেট চাবে, রেট প্রশ্ন বলবে যে কোনো কারো রেট বের করতে বলো, তাহলে সূত্র হবে যখন যার রেট বের করবা সে উপরে আর নিচে থাকবে তার ভিত্তি। এখানে দেখো আমরা ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব, তাহলে আমাদের সূত্র হওয়া উচিত উপরে যাবে ফ্যাক্টরি ওভারহেড রেট। ফ্যাক্টরি ওভারহেড রেট বের করবা এই জন্য উপরে যাবে ফ্যাক্টরি ওভারহেড, আর নিচে আসবে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবারের টাকা প্রশ্নে দেওয়া আছে 60,000 আর 75,000, কিন্তু আমাদের ওভারহেডের টাকা দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ আগে ওভারহেডটা বের করা। আমরা যদি ওভারহেড বের করতে পারি তাহলে ফর্মুলায় লিখে দিব তখন। তাহলে চলো আমরা এখানে কোনো মেথডও বলা নাই। দেখো
কোনো মেথড বলা না থাকলে আমরা বলেছিলাম কোন মেথডে করতে, রিপিটেড মেথড। কোনো মেথড যদি বলা না থাকে তাহলে আমরা রিপিটেড মেথডে করব। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি এখন। যখন আমরা রিপিটেড মেথডে অঙ্ক করব, এই রিপিটেড মেথড করার জন্য ওভারহেড ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের একটা ছক লাগবে। যে কয়টা ডিপার্টমেন্ট থাকবে আমাদের সেই কয়টা ঘর দিবা, ছকে সেই কয়টা ঘর দিবা। তাহলে আমরা এরকম একটা ছক আঁকাবো। একটা আছে আমাদের পি, একটা কিউ, এক্স, ওয়াই। এটা আমাদের ছক। যদি ডিপার্টমেন্ট 5টা হতো আমরা 5টা ঘর দিতাম, 4টা বা 5টাই বেশি থাকে। বইতে দেখবে ওরা একটু স্পেসিফিকেশন করে লিখছে, এখানে হাফ করে ওরা বলে দিছে উপরে প্রোডাকশন ডিপার্টমেন্ট 2টা, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা। আমরা লিখি নাই, কারণ মূল প্রশ্নে বলাই আছে যে পি আর কিউ প্রোডাকশন, এক্স আর ওয়াই সার্ভিস। তাহলে আসো আমরা অঙ্ক শুরু করি। এটা অ্যাকাউন্ট টাইটেল বা পার্টিকুলার যা লেখো। তাহলে আসো আমরা শুরু করি, লিখি as per primary distribution, as per primary distribution। এই খরচটা সব সময় প্রশ্নে দেওয়া থাকে। দেখো প্রশ্নে লেখাই আছে, ওভারহেড লেখা আছে কত করে, 28,880। কেউ একজন দেখে বলো তো 28,880 প্রথমটা, কিউ এর কত? 36,220। 36,200। তারপর একটা 900। 15,000। আর এরপরটা 20,000। 20,000। এই খরচটা সবসময় আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। এখন আমাদের মূল কাজ, আমরা আগেও বলেছি আমাদের মেইন কাজই হচ্ছে এই যে 2টা খরচ, এই খরচগুলোকে প্রশ্ন বলা নিয়ম অনুযায়ী আমরা এদের মধ্যে ভাগ করে দিব। কিভাবে ভাগ করতে, তাহলে আসো প্রথমে আমরা তাহলে এখানে লিখবো, চলো, রিডিস্ট্রিবিউশন ওভারহেড, রিডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন ওভারহেড। প্রথমে আমরা কার খরচ ভাগ করব, যে কোনোটা বন্টন করতে পারি, বুঝছো? তুমি কেউ যদি এক্স আগে করতে পারো, ওয়াই করতে পারো। আমরা প্রথমে এক্স থেকেই শুরু করি। আসো প্রথমে আমরা ভাগ করব এক্স এর টাকা। নিচে লিখবো ডিপার্টমেন্ট, সংক্ষেপে লিখছে, হ্যাঁ, ডিপার্টমেন্ট এক্স। এক্স এর টাকা তুমি কিভাবে ভাগ করবা, প্রশ্নে বলা আছে, দেখো পার্সেন্ট গুলো। এক্স এর টাকা ভাগ করতে গেলে পি পাবে 40%, কিউ পাবে 40%, আর ওয়াই পাবে 20%। আমাদের প্রশ্নে দেওয়া তথ্য আমরা একটু উঠাই দিলাম। এই কথাগুলো দেখো প্রশ্নে বলাই আছে সুন্দর করে, সব সময় বলা থাকবে। তাহলে আমরা কার খরচ ভাগ করব, ডিপার্টমেন্ট এক্স। তাহলে এই যে এক্স এর টাকা, এক্স এর যে টাকা আছে 15,900, এই 15,900-র উপরে এই পার্সেন্ট কাটো, 40%। 15,900-র উপরে 40%।
করতে পারো? কেউ একজন ক্যালকুলেটর হাতে নাও। এই যে 15,900 উপরে 40 কত আসো বলো কেউ? এই সোহাগী ক্যালকুলেটর আছে হাতে? 6,360। 6,360, এটা 40%। তাহলে পরের জন্য তো তাই সেম 6,360। এক্স এর ঘরে বসবে না, এবার যার ঘরে 20% এর অর্ধেক। এটা কত আসে বলো? 3100, 180, 3,180। হ্যাঁ। তাহলে দেখো এই যে এক্স এর ঘরে 15,900 টাকা ছিল, এই টাকাটা আমরা তিনজনের মধ্যে বন্টন করে দিয়েছি। তাহলে কি এক্স এর ঘরে আর টাকা থাকে? এই 15,900 যে টাকা ছিল সেম লিখে এখানে ব্র্যাকেট দিয়ে দিবা। এবার আমরা শুধু এই এক্স আর ওয়াই এই দুটা ঘর দাগ দিব। দেখো এক্স এর ঘরে টাকা নাই, নীল হয়ে গেছে, কিন্তু ওয়াই এর ঘরে যে আমরা টাকা পাচ্ছি 23,180। এক্স এর ঘরের টাকা শেষ, ওয়াই এর ঘরে টাকা আছে 23,180 টাকা। তাহলে এরপরে আসো, আমাদের এক্স এর টাকা শেষ, এবার আমরা ওয়াই এর টাকা ভাগ করব। এখানে লিখবো ডিপার্টমেন্ট ওয়াই। ওয়াই এর টাকা কিভাবে বন্টন হবে? দেখো সুন্দর করে বলা আছে 25%, 50%, 25%। তাহলে এবার এই 23,180 টাকার উপর এই পার্সেন্ট গুলো কাটো। 23,180 টাকার উপর এই পার্সেন্ট গুলো কাটো। ভাইয়া প্রথমটা হবে 5,775। 5,775। 95, সরি, হ্যাঁ, 795। তারপরটা হচ্ছে 50% হচ্ছে 11,590। 50%, 11,590। 590। এটারও তো তাহলে আগের তাই 5,795, কারণ এই 95। দুজনই তো 25-25। জি জি একই। তাহলে দেখো ওয়াই এর টাকা আমরা ভাগ করেছি, তাহলে ওয়াই এর ঘরে টাকা যা ছিল তাই মাইনাস। আবার আমরা দেখো এখানে এক্স এর ঘরে টাকা পেয়ে গেলাম 5,795, ওয়াই এর ঘর নীল। তাহলে দেখো আমরা একবার এক্স এর টাকা নীল করে দিলাম, আবার ওয়াই এর টাকা নীল করতে যাই, দেখো এক্স এর ঘরে টাকা চলে আসছে। যে টাকা একবার বন্টন করে নীল করলাম তার ঘরে আবার টাকা আসছে। তাহলে প্রথমে এক্স এর টাকা যেভাবে আমরা বন্টন করেছি, এবার এক্স এর টাকা আবার বন্টন করতে হবে। যত সময় এক্স আর ওয়াই দুইজন নীল না হয় এই কাজ আমাদের চলতেই থাকবে। এক্স আর ওয়াই যত সময় নীল না হয় তত সময় আমাদের এই কাজ করতেই থাকবো, এই জন্য এটাকে বলে রিপিটেড মেথড। তাহলে আসো আমরা আবার সেম কাজ আবার এক্স এরটা লিখি, এই যে উপরেরটা যেভাবে এক্স এরটা লিখছিলাম আবার লিখবো ডিপার্টমেন্ট এক্স। তুমি ইচ্ছা করলে এই পার্সেন্ট গুলো এখানে আবার লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, এই পার্সেন্ট অনুযায়ী দিবা। তাহলে 5,795 উপর 40% করো।
দেখো 2300 কত আসে? 2300 2318। 2318, এটাও তাই 2318। এক্স না, ওয়াই ঘরে কত আসে? 1159। 1159। এই ঘরে যা ছিল তাই, 5795 মাইনাস। আবার দেখো টাকা ওয়াই এর ঘরে চলে গেল, আস্তে আস্তে অ্যামাউন্ট কমে যাচ্ছে। তাহলে আমরা সেম কাজ আবার লিখবো, ডিপার্টমেন্ট ওয়াই এর ওই যে ওয়াই এর পার্সেন্ট 50 25 25 50 25, তাহলে 1159 এর 25% করো। আর প্রথমটা 290, প্রথমটা 90, তারপরটা 580, পয়েন্ট আছে তো 80 ধরলাম। তাহলে এখানে 289 দাও। 89 দিব, 90 আসে, মানে হ্যাঁ পয়েন্ট 90 দাও। 75 আছে ভাইয়া, 89 দিব তাহলে। হ্যাঁ 89, যে আগেরটা তো তাই ছিল 75, এখানে বেশি দিছি, এখানে একটু কম দাও। আবার 90 দিলেও সমস্যা হবে না, বুঝছো, ওই পয়সার জন্য কিছু হবে না। তাহলে এখানে দেখো আবার এক্স এর ঘরে টাকা চলে আসলো। ভাইয়া দুইটারই কত লিখছেন? কোনটায়? 200, প্রথমটা 200, 290, জি 580। তারপরটা 580, আর এটা 289 লিখছি। ও আচ্ছা, একটা কমাই দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার দেখো আবার এক্স এর ঘরে টাকা চলে আসছে, তাহলে আমরা সেম আবার লিখবো ডিপার্টমেন্ট এক্স, যত সময় শেষ না হবে একই নিয়মে চলবে। এক্স এর হিসাবে এই 289 টাকার উপরে 40%, একশো বারো ভাইয়া না 115.6, 116 ধরা যায় না? হ্যাঁ মানে ধরা যায়। তাহলে 15.60 আর কি। একে 116 দিলে একে 116 ধরা যায়। 115 দিবা। আচ্ছা দাও 16ই দাও। দুইটা 116 ধরি। আচ্ছা দাও, দুটো 16ই দাও, তাহলে এ পাবে 20%। এর হচ্ছে 57 দশমিক আনা, হ্যাঁ 57.80, 58 ধরা যায়। 58 দিয়ে দিব, 289 মাইনাস 58, আর হয়তো 2 লাইন লাগবে, 2 লাইন পরে আমাদের শেষ হয়ে যাবে। এবার তাহলে কোথায় টাকা, যার ঘরে টাকা থাকবে তার নাম লিখবো, ডিপার্টমেন্ট ওয়াই, একবার এক্স একবার ওয়াই। 58 টাকার অর্ধেক করো, 58 অর্ধেক হচ্ছে 29, এক 15 দাও, এক 14 দাও, তাহলে এখানে 14, ভাইয়া এক্স এর দেখা ঘরে যান একটু ক্লিয়ার। দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। ভাই ওই অপোজিটে মানে লাইট আছে যে অপোজিটে, হুম একবার লাইটে ভাইয়া বডির উপর উপর পড়ে, ওটার জন্য মাঝে মাঝে কিন্তু মানে আফসা আফসা হয়ে যায়। হ্যাঁ এখন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে তো, এখন সবাই কি দেখতে পাচ্ছে নাকি? এই যে ঘরে এই রুমে দুইটা লাইট, একটা বোর্ডের ঠিক মাথার উপরে আর একটা বেডের উল্টো মানে উল্টা পাশে, এই জন্য দুইটা দিলেই দুইটার আলোই বোর্ডে ইফেক্ট করে। সাইডে থাকলে ভালো হতো। হ্যাঁ, অন্য সাইডে ভাই থাকলে ভালো হতো। পরেরটা 5.6, তার মানে 6 ধরবো। আচ্ছা আসো, এখন আমরা কি করবো, দেখো এখানে 14 টাকা আছে, টাকার অ্যামাউন্ট অনেক কমে আসছে। কোথায় আছে এটা, ডিপার্টমেন্ট এক্স, আমরা আর আগাতে চাচ্ছি ভাই না।
আমরা এই টাকা দুইজনে একে সাত ভাগ করে দিয়ে 7 দিবো। 7 করে ভাগ করে, হ্যাঁ। তাহলে এখানে 14 হচ্ছে মাইনাসে, এখানে নীল, ওকে আর দেই না কারণ ওই ঘরে দিলে আবার ভাগ করা লাগতো, বুঝছো? যখন এমন ছোট হয়ে যাবে তখন খালি এই দুইজনকে দিয়ে দিবা। জি ভাইয়া, বুঝতে পারছি। এবার দেখো এক্স আর ওয়াই যে টাকাগুলো ছিল পর্যায়ক্রমে ধাপে ধাপে সেগুলো সব কার ঘরে চলে আসছে? পি আর কিউ এর ঘরে চলে আসছে। জি ভাইয়া। তাহলে এখন এইগুলো যোগ দাও। এটা তোমাদের থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং বইয়ের 7 নম্বর অধ্যায় ছিল। দুইজন ক্যালকুলেট করো, একজন পি হিসাব করো, একজন কিউ হিসাব করো, বা বইতে যোগফল নামানোই আছে, দেখো বলে দিতে পারো দেখে। 43,781 পি। কোনটা পি? হুম। 43,781 পি। হুম। কিউ 57,220। 57,220। তোমরা সরাসরি যোগ করলে 1 টাকা এদিক ওদিক হতে পারে, ওর জন্য কোনো ইফেক্ট পড়বে না, বুঝছো? যার যেটা আসবে তুমি সেটা লিখতে পারো যোগ করে। তাহলে এইটা আমাদের হচ্ছে টোটাল ওভারহেড, যেটা পাইলাম এটার নাম হচ্ছে টোটাল ওভারহেড। এই টাকাটা প্রশ্নে দেওয়া ছিল না, আমরা এটা বের করলাম। এটা বের করতে পারবো কি এরকম সেম অঙ্ক? জি ভাইয়া। এই অঙ্কগুলো তো মোটামুটি খুবই সহজ। ভাইয়া আমার তো ইনশাআল্লাহ। নেট একটু ডিস্টার্ব ছিল, প্রথম থেকে যদি একটু রিপিট করতেন ভালো হতো। জাস্ট একবার একটু রিপিট করে দেন। আচ্ছা শিবা, জি আচ্ছা দেখো আমাদের মোট প্রশ্নের মোট 4টা ডিপার্টমেন্ট বলা আছে। পি আর কিউ হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, জি জি এক্স আর ওয়াই হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। জি পি আর কিউ কাজ করে, এক্স আর ওয়াই এদেরকে সেবা দেয়, সহযোগিতা করে। জি এই জন্য এক্স আর ওয়াই এর খরচগুলো হয়েছে, এক্স এর 15,900 টাকা খরচ, ওয়াই এর 20,000 টাকা খরচ। হুম আমাদের এই খরচ দুইটা সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো আমরা প্রোডাকশনের মধ্যে ভাগ করে দিব। হুম কিভাবে ভাগ করব প্রশ্নে দেখো বলে দিচ্ছে ওরাই। নিচের ছকের মধ্যে বলা আছে যে এক্স এর খরচ যখন তুমি ভাগ করবা, পি পাবে 40, কিউ পাবে 40, ওয়াই পাবে 20। জি তাহলে আমরা এই যে এক্স এর যে খরচ, এই খরচটার উপর এই পার্সেন্ট গুলো কেটে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে এক্স এর টাকা তিনজনে দিয়ে দিছি, তাহলে এক্স এর ঘরে আর কোনো টাকা নাই, জিরো। এবার আবার আমরা ওয়াই এর ঘরে টাকা পাইছি, এই ওয়াই এর টাকা আবার ওয়াই এর নিয়মে বন্টন করব। 25, 50, 25 বইতে বলাই আছে দেখো। এইটা কখনো বানানো বা ধরে নেওয়ার রুলস নাই, এটা সব সময় প্রশ্নে দেওয়া থাকে। ওকে তাহলে এই টাকা আমরা এই পার্সেন্ট কেটে দেখো ভাগ করে দিয়েছি। যার টাকা তা সে পায় না, অন্য তিনজনকে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে দেখো ওয়াই এর টাকা ভাগ করতে দেয়, আমরা আবার এক্স এর ঘরে টাকা পেয়ে গেছি। এই এক্স এর টাকা আমরা আবার এই আগের নিয়মে ভাগ করে দিব। এক্স এর টাকা ভাগ করতে যায় আবার দেখি ওয়াই এর ঘরে টাকা পেয়ে গেছি। তাহলে এই ওয়াই এর টাকা আবার আমরা এই নিয়মে ভাগ করে দিব। এই একই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা চলতেই থাকবো। আচ্ছা আচ্ছা এটাকে বলে রিপিটেড মেথড। এটা আমাদের কি রিপিটেড মেথড, মানে অঙ্কের মেইন কাজ হয়ে গেছে, যে আমাদের এই টোটাল ওভারহেডটা দরকার, পেয়ে গেছি। এবার চলো আমরা রেকর্ড অনুযায়ী কাজে চলে যাই, রিকোয়ারমেন্টে যাই। সবটা উঠে হয়েছে সবার? আমি কিন্তু মুছে দিব। মুছে দিলাম। এবার 1 নাম্বার রেকর্ডে চলে যাই, চলো। এক নাম্বার রেকর্ডে দেখো বলছে রিকোয়ারমেন্ট 1, তো আমাদের কাছে চেয়েছে ওভারহেড রেট। ওভারহেড রেট, এই রেটের সূত্র, রেট বের করার সূত্র খুবই সহজ। তোমাদের যদি কারোর মুখস্থ নাও থাকে, আমি একটা নিয়ম বলে দেই, এই অনুযায়ী বলবা, লিখবা, তাই হয়ে যাবে। ওভারহেড রেটের সূত্র মনে রাখবা যে যার রেট বের করতে বলে, এই রেটটা যার রেট চাওয়া হয় সে সবসময় উপরে থাকে। তাহলে আমরা বের করব ওভারহেড রেট, তাহলে আমরা উপরে লিখব টোটাল ওভারহেড।
ওভারহেড রেট বের করতে গেলে আমরা উপরে আসবে টোটাল ওভারহেড, আর নিচে দেখো প্রশ্নের নিচের লাইনে অলরেডি বলেই দেওয়া আছে অন দা বেসিস অফ ডিরেক্ট লেবার। এটা বের করে, ওভারহেড সব সময় লেবারের ভিত্তিতে হয়, মুখস্থ কথা। গুণন 100। প্রথমে আমরা পিটা বের করি। পিটা চলো ডিপার্টমেন্ট পি উল্লেখ করে দেই। ডিপার্টমেন্ট পি, পির কত টাকা যেন আমরা পাইছিলাম, যোগ করে আমরা পির কত টাকা পেয়েছিলাম? 43,781। 43,781। আর লেবারের ভাগ টাকা প্রশ্নের 60,000। মধ্যে দেওয়া আছে দেখো 60,000, লেবার 60,000 দেওয়া আছে। ইন্টু 1। হিসাব করো পার্সেন্ট কত? 72.97%। 72.97%। এবার ডিপার্টমেন্ট কিউ কত জানো? 57,220। 57,220। আর এর টাকা বলা আছে দেখো হয়েছিল 75,000। 76.29%। 76 না? জি দেখো এক নাম্বার ভাইয়া, এটা রেকর্ড যদি আমাদের আমরা বক্সের মধ্যেই করে দেই, ওই ঘরের মধ্যে করে দেই, তাহলে হবে না নিচে একবারে? বক্সের মধ্যেও করে দিতে পারো। মানে আগে তো তুমি এরকম ভাবেই করছি, বক্সের মধ্যেই। আচ্ছা আচ্ছা, তুমি যদি সূত্রটা হচ্ছে বিবরণের ঘরে লিখে মানটা হচ্ছে বক্সের মধ্যে দিয়ে দিবা, জি বক্সের মধ্যেও দিয়ে দিতে তাহলে পারো। এরকম ভাবেই করবো। হুম। তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা আমাদের শেষ। এবার দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি বলে আসো আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট দেখি। দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি বলে দেখো, দ্য কস্ট অফ প্রোডাকশন অফ ডিপার্টমেন্ট পি এন্ড কিউ ফর দ্য মান্থ অফ জুলাই। প্রোডাকশন কস্ট চেয়েছে, কস্ট অফ প্রোডাকশন। তোমরা জানো যে আমাদের কস্ট অফ প্রোডাকশন 1 ইউনিট পণ্য তৈরি করতে কি কি লাগে? আমরা ওই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ানোর সময় তোমাদের বলছিলাম, পণ্য তৈরি করতে আমাদের 3টা খরচ লাগে। 3টা খরচ ছাড়া পণ্য উৎপাদন সম্ভব নয়। 1 নাম্বার খরচ ম্যাটেরিয়াল, 2 নাম্বার লেবার, আর 3 নাম্বার হচ্ছে ওভারহেড। ম্যাটেরিয়াল লেবার দেখো প্রশ্নের শুরুতেই দেওয়া আছে, ম্যাটেরিয়াল আর লেবার প্রশ্নের শুরুতেই দেওয়া আছে। তাহলে চলো আমরা এখন এটা বের করে ফেলি। রেকর্ড 2, এটার জন্য একটা ছক করবা ছোট করে, দুইটা ডিপার্টমেন্টের ছক আঁকাবে, একটা পি একটা কিউ। এটা হচ্ছে 2 নাম্বার রেকর্ড, কস্ট অফ প্রোডাকশন। প্রথমে ম্যাটেরিয়াল প্রশ্নে দেওয়াই আছে দেখো প্রথম ছকে, একজনের 15,000, কত দেওয়া আছে দেখো 15,000 আর 20,000। প্রথম ছকে দেখো পি আর কিউ দেওয়াই আছে, তার সাথে আমরা যোগ করে হচ্ছে লেবার, ডিরেক্ট লেবার। লেবার আছে কত 7,000 আর 12,000। 7,000 12,000। এর সাথে আরো যোগ করব আমরা ওভারহেড। এই ওভারহেডটা প্রশ্নে আমাদের দেওয়া নাই, এর জন্য কত, তবে আমরা বের করতে পারবো কারণ আমরা একটা পার্সেন্ট বের করে নিয়েছি। দেখো আমরা রেকর্ড 1 এ যেটা করলাম, আমরা ওভারহেড বের করেছি কার উপরে, ভাগ করার সময় দেখো নিচে ছিল ডিরেক্ট লেবার। তাহলে এখানে যে লেবারের টাকা আছে এর উপর আমাদের যে পার্সেন্ট বের হয়েছে ওই পার্সেন্টটা কেটে দিব। ব্র্যাকেটে দেখাই দেখো 7,000 গুণন
ডিপার্টমেন্ট পির পার্সেন্ট কত ছিল? 72.97%। এই পার্সেন্ট কেটে আমরা পির ঘরে লিখবো। আর কিউ একটা আছে হচ্ছে 12,000, এটার পার্সেন্ট ছিল হচ্ছে 76.29। লেবারের উপর আমরা পার্সেন্ট গুলো কাটবো, লেবারের উপর। 5,108, প্রথমটা 5,108, দ্বিতীয়টা বলো। 9,155, 9,155, যোগ করলেই অঙ্ক শেষ। কি হয়েছে? জি ভাইয়া শেষ। তাহলে এই ধরনের সেম অঙ্ক পারবো না আমরা? জি ইনশাল্লাহ পারবো। গত বছর এই অধ্যায় থেকে কোশ্চিন হয়নি, এবছর শিওর কোশ্চিন হবে। যেহেতু গত বছর কোশ্চিন হয়নি, এই জন্য আমাদের দুইটা মেথডই শিখতে হবে। তাহলে এই সেম অঙ্কগুলো তোমরা চেষ্টা করো বাড়ি থেকে। 10 পারবা? 10, 11 সেম। বারোতে দুইটা মেথডই চাইছে, একটা মেথড আপাতত করবা। বারোতে দুইটা মেথড চাইছে, একটা রিপিটেড করবা, ইকুয়েশন পারবা না। চোদ্দ পারবা? 14, এই তো এই অঙ্কগুলো তোমরা করতে পারবা। 8ও আছে, 8ও পারবা, 8 ছোট অঙ্ক। তাহলে হোমওয়ার্ক হচ্ছে 8, 10, 11, 12, 12-র একটা রিকোয়ারমেন্ট। এদিকে আছে 14। 13 তো তাহলে করা যাবে, হ্যাঁ 13। 13 পারবো না। 13 আমি আগামী দিন একসাথে দুটো করে দেবো। 13টা একটু আলাদা। 13তে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন নাই। মানে ওই শুধু হচ্ছে হ্যাঁ, 13তে আমাদের যে এটাতে যেমন খরচগুলো দেওয়া ছিল প্রথমেই 28,880, এই খরচগুলো 13তে দেওয়া নাই। 13টা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন নেই। জি বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য তুমি হচ্ছে 13 পারবা না, 14 পারবা, 14 করে নিও। আমি সামনের দিন একসাথে ইকুয়েশন এবং 13 দুটো একদিনে করে দিব, পরশুদিন ইনশাল্লাহ। আচ্ছা, রিপোর্টিং এর যে অঙ্কগুলো দিয়েছিলাম আমরা, যে মেথডের, কোনো প্রবলেম আছে নাকি বলো? একটু রিপোর্টিং এর খোঁজ খবর নেই। রিপোর্টিং আমরা সমস্যা মনে হয়। চ্যাপ্টার 4 করতেছিলাম। সাতাশ নাম্বার। কোনো প্রবলেম আছে কারোর? জি ভাইয়া 27 নাম্বার প্রবলেম। 27 নাম্বার প্রবলেম।
রিপোর্টিং বই রিপোর্টিং রিপোর্টিং এর 27 নাম্বার প্রবলেম দেখি, চলো কি হয়েছে 27 নাম্বার। 27 না, 30 নাম্বার। 30 নাম্বার কি সমস্যা বলো? ভাই ওখানে ABC মনে হয় ব্যালেন্স শিট করতে বলছে, ও লাস্ট একটা ব্যালেন্স শিট বের চাইছে। করে নি। আচ্ছা তাহলে ব্যালেন্স শিট কত সালেরটা চাইছে জানো? 16 সাল। 16 সাল। 2016। আর রিকোয়ারমেন্ট 2, এখানে ইনকাম স্টেটমেন্টে শুধু হচ্ছে গ্রস প্রফিটের টাকাটা হবে, গ্রস হ্যাঁ, প্রফিট ইনকাম অন লং স্টেটমেন্টে টার্মের শুধু গ্রস টাকাটা। প্রফিটের টাকাটা দেখায় দিবা, ছোট্ট খালি লাইন করে। জি জি, দেখাই দিচ্ছে ওইটা। আচ্ছা দেখো, আমরা এখন 1 আর 2 এই ইনকাম দুটো রিকোয়ারমেন্ট। ব্যালেন্স শিটটা একটু বলে দেন তাহলেই হবে। হ্যাঁ, ব্যালেন্স শিটটা তুলে দিচ্ছি। 1 আর 2 নাম্বার রেকর্ড আমরা গত দিনেই করে ফেলছি। জাবেদাগুলো তো বলেছিলাম ফিক্সড, কোনো চেঞ্জ নাই। জি ভাই, এগুলো তো সমস্যা নেই। আচ্ছা আমরা চলো বি তে যাই। বি নাম্বার রেকর্ডে আমাদের কাছে চাইছে ফর 2016। সবাই আবার দেখো, এটা আমাদের রিপোর্টিং বই, কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং চ্যাপ্টার 4, ম্যাথ নাম্বার 30, অঙ্ক নাম্বার প্রবলেম 30। আব্দুল মনিম লিমিটেড, এই অঙ্কটা গতদিন দেওয়া ছিল তোমাদের বাড়ির কাজ। আমি জানি যে তোমাদের প্রথম রিকোয়ারমেন্টে কোনো সমস্যা হবে না, আগের অঙ্কটা দেখে দেখে করলেও হয়ে যাবে। নতুন রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট বি। বলতে দেখো 2016 শো হাউ দ্য ডিটেলস রিলেটেড টু দিস কনস্ট্রাকশন কন্ট্রাক্ট উড বি ডিসক্লোজ। ডিসক্লোজ মানে উপস্থাপন করা। বলছে এই আইটেমগুলো কিভাবে উপস্থাপন করবা বা দেখানো হবে অন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিট বোঝায়, আর্থিক অবস্থার বিবরণী ব্যালেন্স শিট, অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টটা খুবই সহজ, খালি এভাবে তুলে দিবা। ওরা চাইতে শুধু দেখাইতে, আমি একটু হেল্প করি, তোমার দেখাই দিই। আসো প্রথমে ইনকাম স্টেটমেন্ট, এরকম একটা ছক করবা ছোট করে, এক লাইন যাতে লেখা যায়। উপরে নাম হবে ইনকাম স্টেটমেন্ট, আমি শর্টকাটে লিখলাম ইনকাম স্টেটমেন্ট। এখানে ভিতরে এসে লিখবা রিয়েলাইজ কস্ট প্রফিট। 1 নাম্বার রিকোয়ারমেন্টে পেয়ে গেছো রিয়েলাইজ কস্ট প্রফিট। কত পেয়েছো 1 নাম্বার রিকোয়ারমেন্টে? দেখো আছে 16 সালের ঘরের টাকা। ভাইয়া হচ্ছে 8 লাখ। 8 লাখ টাকা। ইনকাম স্টেটমেন্ট শেষ। জাস্ট শুধু দেখাইতে হবে যে এটা কিভাবে উপস্থাপন হয়। এবার আসো আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে 2টা টাকার ঘর দিয়ে ছক আঁকাবা। ব্যালেন্স শিটে কাজ আছে দেখো, প্রথমে আমরা এসে দেখবো ডাইরেক্ট এখানে লিখবো কারেন্ট অ্যাসেট। ব্যালেন্স শিটের মধ্যে সম্পদের সাইড থাকে না, কারেন্ট অ্যাসেট, সম্পদ আর হচ্ছে দায়। চলতি সম্পদ। এখানে তো দায় নেই, শুধু সম্পদ গুলো আছে। ব্যালেন্স শিটে সরাসরি এসে আগে লিখবা কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে সবচেয়ে বড় একটা সম্পদ আছে অ্যাকাউন্ট রিসিভেবল। সবাই বুঝে নেবে অ্যাকাউন্ট রিসিভেবল। এবারে প্রশ্নে চলে যাবে, মূল প্রশ্নে। প্রশ্নে যায় দেখো 16 সালের ঘরে বিলিং কত টাকা। বিলিং 3 নম্বর লাইন, বিলিং এ আছে দেখো 40 লাখ। তার মধ্যে আমরা ক্যাশ পাইছি, তার নিচে আছে 32 লাখ। দেখো 16 সালের ঘরে বিলিং আছে 40 লাখ, আমরা টাকা পেয়েছি 32 লাখ, তাহলে বাকি আছে কয় টাকা সেটা আমরা এখানে দেখাই দিব। আসো বিলিং থেকে ক্যাশ বাদ
40 লাখ মাইনাস 32 লাখ, তাহলে বাদ দিলে আমাদের টাকা আসে, শেষের ঘরে বসাই দিব 8 লাখ। এটা গেল আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের কথা। লিখছো? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? প্রাপ্য টাকা। আমরা মানুষের কাছে এখনো কত টাকা পাবো? এবার আরেকটা সম্পদ আছে যার নাম হচ্ছে ইনভেন্টরি। লেখো ইনভেন্টরি, লিখে ক্লোন দিবা। এই ইনভেন্টরির মধ্যে আসে 16 সালে দেখাবে কস্ট টু ডেট, প্রথম প্রশ্নের প্রথম লাইনের টাকা, কস্ট টু ডেট। দেখো আমরা 16 সালের ঘরে কত টাকার কাজ করেছি। 16 সালের ঘরে লেখা আছে 60 লাখ টাকা। এই যে 16 সালে 60 লাখ টাকার কাজ করেছো, এটা কি শুধু 16 সালের টাকাই, না এর মধ্যে 15 সালের টাকাও আছে? এই 60 লাখ টাকার মধ্যে কিন্তু 15 সালের টাকাও আছে। দ্বিতীয় কথা, আমরা যে টাকা খরচ করে পণ্য তৈরি করি, এই দামে কি পণ্য বাজারে বিক্রি করব? কখনোই না, তাই না? আমরা পণ্য যে দামে বিক্রি মানে তৈরি করি, বিক্রি করব তার চেয়ে বেশি দামে, কারণ আমরা লাভ ছাড়া পণ্য বিক্রি করব না। তাহলে যেহেতু এটা আমাদের কস্ট, এই দিন পর্যন্ত আমরা 60 লাখ টাকা খরচ করেছি, তাহলে এর সাথে এই দিন পর্যন্ত আমরা মোট লাভ করেছি কত? চলো সেই লাভ আমরা যোগ করে দেই। এর সাথে আমরা যোগ করব রিয়েলাইজ গ্রস প্রফিট। রিয়েলাইজ গ্রস প্রফিট প্রথমে লিখবো হচ্ছে 2015, আগের বছরেরটা। 15 সালের প্রফিট কত হয়েছিল? 1 নাম্বার রেকর্ডে আছে, দেখো 7 লাখ। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করা আছে, দেখো 7 লাখ। আবার এর সাথে আবার আসবে রিয়েলাইজ গ্রস প্রফিট 2016। 16 সালের গ্রস প্রফিট আছে দেখো 8 লাখ। এই মোট আমাদের বিক্রয় মূল্য 60 লাখ টাকা খরচ, আর আমরা লাভ করেছি 15 লাখ, দুইটা মিলে মোট আমাদের দাম আসছে 75 লাখ। আমরা এইটার বিক্রয় মূল্য এখন পর্যন্ত দাঁড়াইছে, আমাদের মোট সম্পদের দাম হচ্ছে 75 লাখ। এখন এর মধ্যে দেখো 16 সালের ঘরে আমরা এখন পর্যন্ত বিল জমা দিছি কত, বিলিং কত, এখান থেকে এই বছরের লেস মাইনাস বিলিং টু ডেট। বিলিং টু ডেট প্রশ্নে দেখো বিলিং দেওয়া আছে ওই বছরে 16 সালের ঘরে বিলিং আছে 40 লাখ। তাহলে 75 থেকে 40 বাদ দিলে আমাদের হচ্ছে 35 লাখ। এখানেই ক্লোজ, আর এটা যোগও করা লাগবে না, কিছুই না। এই পর্যন্ত ব্যালেন্স শিট। এই অঙ্কের যদি কখনো ব্যালেন্স শিট চাই, এই লেখাগুলো সেম থাকবে, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হবে। বুঝি নাই কে বলো? কোন আইটেমটা বুঝি নাই? কেউ প্রশ্ন করতে পারো। ভাই 7 লাখ 8 লাখ কোন জায়গায় পেলেন? 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করা আছে, দেখো 1 নাম্বার রিকোয়ারমেন্টে 7 লাখ। এই 7 লাখ আর 8 লাখ 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করা আছে, দেখো 15 সালের ঘরে 7 লাখ, 16 সালের ঘরে 8 লাখ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যদি কখনো এই অঙ্কে ব্যালেন্স শিট চাই, তাহলে এই লেখাগুলো সেম থাকবে, অ্যামাউন্ট গুলো তোমরা বই দেখে বসাই দিবা। বুঝতে পারছো সেবা? জি ভাইয়া, আপনি যখন বুঝান তখন তো পানির মতো সহজ, আমি যখন করতে নেই তখন মাথায় আর ধরে না। পরে কঠিন হয়ে যায়। বিউটি কি কমপ্লিট? বুঝতে পারছে? জি ভাই, এটা বুঝতে পারছি। একটু 27 নাম্বার দেখেন তো ভাইয়া।
27-এ যাবো এবার। 27 কি ভাইয়া সমস্যা? 27-এর হচ্ছে রিকোয়ারমেন্ট 1-এ আমরা যখন হচ্ছে রিয়েলাইজ গ্রস প্রফিট ওই বক্সটা করি, মানে প্রত্যেক সালের টাকাটা বের করি, তো তখন তো আমরা লাস্ট একটা লেখা লিখি, একটা এন্ট্রি, যে এরকম মাইনাস প্রিভিয়াস ইয়ার প্রফিট। হ্যাঁ, তো প্রথম হ্যাঁ, বছরের টাকাটা আমরা জিরো দিই, দ্বিতীয় বছরটা মানে পূর্বের বছরের টাকা দিয়ে আমরা মাইনাস করি। তো এখানে 27 নম্বরে মানে বইয়ে দেখলাম আর কি, প্রিভিয়াস ইয়ারের টাকা মাইনাস করেনি, কিন্তু আমি তো করে দিছি এখানে, মানে আমি করার সময় প্রিভিয়াস ইয়ার মাইনাস করছি। আচ্ছা, তাদের কি ওদের সাথে অ্যান্সার মেলেনি? ওদের অ্যান্সার মানে ওরা মাইনাস করেনি, তো আমি মাইনাস করছি, এই জন্য হচ্ছে আচ্ছা, মিলেনি আর ওরা কি। শুধু গ্রস প্রফিট রিকগনাইজ ইন। যে এতটুকু রেখে দিচ্ছে। হ্যাঁ, তো তুমি মাইনাস করে দিবা, এখানে ভুল আছে। মাইনাস না করলে অ্যান্সার হবে না, মাইনাস করে দিতে হবে অবশ্যই। জি ভাই, আমি মাইনাস করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এই আচ্ছা ঠিক বইতে আছে। মাইনাস করেনি, শুধু বের করে রেখে দিছে। এটা তো হ্যাঁ হবে না, ঠিক আছে মাইনাস ভাই, করে দিতে প্রবলেম হবে। নেই। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই যে 20 সালের যে টাকা 27,92,000, এর মধ্যে 19 সালের 10 লাখও আছে। এভাবে রাখলে অঙ্ক হবে না, মাইনাস করে দিতে হবে অবশ্যই। এনিওয়ান, আর কারো কোনো প্রশ্ন আছে? সুহাগী, কি অবস্থা বলো, কতদিনে ম্যাথ করছো? জি ভাইয়া করছি, কিন্তু এই যে এখানে এই 27 নাম্বারই, হ্যাঁ, গ্রস হ্যাঁ, বলো। প্রফিট রিকগনাইজড ইন, এখানে কস্ট আপ টু কমপ্লিট, এখানে যে 32 লাখ যোগ 26 লাখ, অন্য সময় তো এটা যোগ করি না। 27 নাম্বার অঙ্ক। বি। আচ্ছা, কোথায়? হ্যাঁ ভাইয়া, হচ্ছে কি রিকোয়ারমেন্ট 2-এ আমরা যে রিকোয়ারমেন্ট 2-এ ঠিকই বলছে, এটা আমিও বলতেছিলাম, ভুলে গেছি, আমিও দাগ দিয়ে রাখছি। আচ্ছা, এবার তুমি মূল এটা আমি প্রশ্ন দিয়ে দেখো। আমাদের কাজ কমপ্লিট হচ্ছে কত? 21 সালে। কাজ কমপ্লিট হচ্ছে 21 সালে, হ্যাঁ। 21 সালে। আমাদের মোট কাজ হচ্ছে 84 লাখ টাকা কন্ট্রাক্ট। ফাইনালি আমরা কাজ করেছি কস্ট ইনকার ডিউরিং দ্য ইয়ার 32, 26, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট হতে 32, 26। হ্যাঁ, এখানে দেখো, এই অঙ্কটাতে একটু ভেজাল করা আছে প্রশ্নে। আমাদের সাধারণত যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে খরচগুলো, মনে করো যে 19 সালে যে কাজ হয় সেই টাকার সাথে 20 সালে যখন যাও, 20 সালে আমরা 19 সালের 20 সাল মিলে টাকা দেওয়া থাকে। এখানে দেখো, তুমি 19 সালে যে কাজ করছো 32 লাখ, 20 সালে টাকা দেখাচ্ছে 26 লাখ, আর ফাইনালি 21 সালে টাকা দেখাচ্ছে 14,50,000। 50,000, হ্যাঁ। আগের অঙ্কগুলো কি এরকম ছিল? আগের অঙ্কে আমরা খরচ আস্তে আস্তে বাড়তি ছিল, তাই না? প্রথমে হ্যাঁ, মনে এটা করো ঠিক। 32 যদি থাকে, তাহলে দ্বিতীয় বছরে 26 যোগ করে আমাদের হওয়ার কথা ছিল 58 লাখ। তার মানে এখানে ওরা ওইভাবে না দিয়ে খরচগুলো কোন বছরে কয় টাকা খরচ করছো আলাদা আলাদা করে বলা আছে। তার মানে আজকে আর ওই যে 32-এর মধ্যে, মানে 26-এর মধ্যে আগের 32 নাই, 26-এর ভিতর কি 32 থাকতে পারে? পারে না। এই জন্য টোটাল কস্ট ধরতে হবে প্রথম লাইনে 3টে যোগ করে। মনে করো 19 সালে 32 লাখ খরচ করছো, 20 সালে যায় 26 লাখ খরচ করেছো, আর 21 সালে খরচ করছো 14,50,000। এই 3 বছরের মোট খরচ কত, বুঝছো? ভাই, আমরা কি করে বুঝবো যে এটা হচ্ছে আলাদা আলাদা, এক সালের মধ্যে অন্য সালের টাকা দেখবা দেয়া কারণ নেই? কারণ তো খরচগুলো পর্যায়ক্রমে বাড়তেছে নাকি। যদি কমতেছে এখানে। খরচগুলো, হ্যাঁ, কস্ট এগুলো খরচগুলো পর্যায়ক্রমে তুমি একটু এই অঙ্কটা সহজে বোঝার জন্য 30 নম্বরে যাও তো। 30-এর প্রশ্ন দেখো। প্রথম 15 সালে আমরা খরচ করেছি 28 লাখ, 28 লাখ, হ্যাঁ।
16 সালে আমরা খরচ করেছি 60 লাখ। তার মানে এই 16 সালে যে 60 লাখ খরচ করেছো তুমি, তার মধ্যে 15 সালের 28 আর 16 সালের আছে মনে করো 32, দুইটা মিলে 60। এবার 17 সালে যাও, দেখো 17 সালে মোট খরচ একবারে যোগ করে দেওয়া আছে 78,50,000। এটার কি সিস্টেম বুঝতে পারছো? বুঝছি ভাই। মানে কিন্তু ইনকার ওখানে টু তুমি দেখো, ডেট হ্যাঁ হ্যাঁ, আর এটা যখন বাড়বে তখন শুধুমাত্র একটা, আর যখন কমবে তখন এইভাবে তিনটা যোগ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা তোরা ভেজাল করছে কি, কোন বছরের কয় টাকা সেটা আলাদা করে বলে দিছে। তাহলে তুমি দেখো 84 লাখ টাকার কাজ কি 14 লাখে করা সম্ভব? তাও না, তুমি বলতেছো প্রথম বছরই তুমি 32 লাখ খরচ করেছো। তাহলে খরচ কি দিন দিন বাড়ে না কমে? খরচ মূলত দিন দিন বৃদ্ধি পায়। বাড়ে। হ্যাঁ, বাড়ে। এই জায়গাটায় ওরা প্রশ্নটা একটু প্যাচ দিয়ে রাখছিল। এখন কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো আমরা এই নিয়মের অঙ্ক করে ফেললাম, শেষ হয়ে গেল, তাই না? এদিকে যে ছোট অঙ্ক আছে তেমন একটা নাই, না বলেই তো দিছিলাম। তোমরা একটু কষ্ট করে যে বি পার্টের অঙ্কগুলো করে নিও। বি প্রবলেম হচ্ছে 6, 7 আমরা করছি এগুলো, করে ফেলছি। গুড। তাহলে তো এই চ্যাপ্টারে আর আমাদের অঙ্ক নাই। ইনস্টলমেন্টেরটা করা হয়েছিল, আমি যে পরে ইনস্টলমেন্ট করা হয়েছে। তাহলে তো দুইটা রুলসই করা হয়ে গেছে আমাদের, বাহ। তাহলে আমরা এখন যাব হচ্ছে 5 নম্বর অধ্যায়ে। 5 নম্বর অধ্যায়ে তোমাদের হচ্ছে, তোমরা সবাই তো বিবিএ করে আসছো না, অনার্স করছো, ডিগ্রির কেউ আছো? প্রিভিয়াস মাস্টার্স মানে পিলি দিয়ে মাস্টার্স ফাইনালে ডিগ্রি থেকে কেউ নাই না? না। বাহ, গুড। তাহলে ফাইনাল ইয়ারে সবাই অ্যাডভান্স ট্যুর 3.4 একটা অঙ্ক ছিল, হোল্ডিং এন্ড সাবসিডিয়ারি করেছিল জি কি? জি, মনে আছে। অনেক কম ম্যাথ ছিল। হ্যাঁ, হোল্ডিং। হ্যাঁ, এই হোল্ডিং কোম্পানির ম্যাথ আছে এখন হচ্ছে আমাদের চ্যাপ্টার 5-এ। তাহলে আমরা নেক্সট 5 নাম্বার চ্যাপ্টারে 5.1, আমি একটু হসপিটালে যাবো, এই জন্য আজকে আর করাবো না তোমাদের। হচ্ছে আমি এই 5.1 এর নোটস দিয়ে দেবো না আজকে, হ্যাঁ, বা কালকে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা। 5.1 এর অনেক বড়, তোমরা তো হোল্ডিং এর অঙ্ক আগেও করেছো, এজন্য কিছুটা বুঝতে পারবো যে আমাদের হোল্ডিং এর 8টা ওয়ার্কিং আছে। ভাই একই না সব, হচ্ছে নোট গুলো একই না, চেঞ্জ আছে? হ্যাঁ, নোটগুলো সব একই। এখন হয়তো তাহলে ইজি তোমরা হবে। আগে আমার এখানে পড়োনি, হয়তো ফার্স্ট টাইম। আমি অ্যাডভান্সের ম্যাথ গুলো অন্যদের চেয়ে একটু ডিফারেন্টলি করাতাম। মানে আমাদের ম্যাথ গুলো ছিল খুব সহজ সহজ। কখনোই অ্যাডভান্সের এত কঠিন ম্যাথ, এত বড় ম্যাথ করে কেউ কোনোদিন কঠিন বলেনি, বুঝছো? আমার কাছে নোট রেডি করা আছে, আমি তোমাকে নোটস সেন্ড করে দিব না, দেখি। তোমরা চেষ্টা করবা যে 8টা ওয়ার্কিং আছে, নোটস এর 8টা স্টেপ আছে। এই 8টা নোট চেষ্টা করবা একটু বুঝে বুঝে, এবং ডিটেলস আইটেমও দেওয়া আছে। তুমি অঙ্ক করার সময় এই নোটের বাইরে একটা কথাও পাবা না। যারা প্রথম করবা, এগুলো হয়তো ইজি ফার্স্ট আছে টাইম, ম্যাথগুলো। হ্যাঁ, তোমাদের ফার্স্ট টাইম যারা আছো তাদের হয়তো একটু বেশি কঠিন মনে হতে পারে, কারণ অঙ্কগুলো অনেক বড়। হোল্ডিং এর ম্যাথ গুলো একটু বড় হবে। 8টা ওয়ার্কিং করতে হবে, তারপরে মনে করো যে 8টা ওয়ার্কিং এর পরে আমরা যে একটা ব্যালেন্স শিট করব। 8টা ওয়ার্কিং এর পরে আমাদের আবার ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে সে অবভিয়াসলি সেদিক থেকে চিন্তা করলে আমাদের ম্যাথ গুলো অনেক বড় হবে। এই জন্য আমি তোমাদের দেখে নোটটি করে দিব, সবাই নোটগুলো একটু উঠায় রাখবা। তাহলে আমরা আজকে তো সোমবার, বুধবার দিন ইনশাল্লাহ
হোল্ডিং এর অঙ্ক করব। নোটগুলো আগে দিয়ে রাখবা, নোটগুলো বোঝাই দিয়ে আমরা অঙ্ক শুরু করব। বেশি অঙ্ক না, অনেক বড় অঙ্ক, কিন্তু অঙ্ক করব আমরা বেশি না, খুব বেশি হলে হাতে গুনে 5 থেকে 6টা বা 7টা 6টার মধ্যেই করে দেবো ক্লোজ। এবং এই অঙ্ক একটা 100% কমন পাওয়া যায়, শিওর আসে প্রতি বছর। হোল্ডিং এর অঙ্ক মাস্ট বি, থাকবেই। এবং আমরা যে ম্যাথগুলো করব সেখান থেকে এগুলো কমন পাবো ইনশাল্লাহ। তাহলে কালকে আবার আমাদের পড়া হচ্ছে, কালকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং থিওরি। হ্যাঁ, সবাই হোমওয়ার্ক গুলো করে রাখো। তো ভাই আমি দেখো এক তো কাল- একটু কথা হ্যাঁ বলবো। বলো, হ্যাঁ বলো। ভাই আমি তো রেগুলারে প্রাইভেটে ভর্তি হয়েছি। প্রাইভেট তো প্রাইভেট, এখানে রেগুলার ইরেগুলার সবাই পড়তে পারে। আমি হ্যাঁ তো বলো। চাকরি করি তো। তো এখন হচ্ছে যে মানে প্রাইভেটের জন্য ফর্ম ফিল আপের ইয়াগুলো কি সব এক সময় হয় কিনা আমি এটা জানি না, কারো কাছে তথ্য পাই নাই। তো এটা যদি সব একটু একসাথে হয়, সবকিছুই এক। শোনো, যারা রেগুলারে পড়ে এদের কলেজের একটা ডকুমেন্ট থাকে, যেগুলো তোমাদের প্রাইভেটে যারা আছো সবকিছুই এক, প্রশ্ন এক, সিটও পড়বে একসাথে, ফিল আপও একসাথেই হবে। বরং তোমার হচ্ছে রেগুলারের চেয়ে তোমাদের খরচ আরো একটু কম হয়। এটাই, অলরেডি তোমরা ফিল আপ করোনি? ফিল আপের তো কার্যক্রম চলছে তো, মেবি হ্যাঁ সময়ও তো 29 বেশি নেই। সময় নাই। হ্যাঁ আনিশা ফিল আপ করছো? ভাই ফর্ম ফিল আপে কয় টাকা লাগবে, কি 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 লাগবে ভাই একটু বলেন তো। আমি তুমি বলছি মনে হয়তো হচ্ছে নতুন আমি ভর্তি। আমি ভাবছি হয়তো আমি করি নাই, এখন দেখি তোমরা বাকি আপনি কি আছো। জানা আছে একটু জানালে। কেউই করে নাই, সবাই বাকি। শোনো, সবাই, তারিখ তো 29 তারিখ পর্যন্ত ডেট, তোমাদের মনে হয়। ভাইয়া ডেট বাড়াইছে তো 16 তারিখ পর্যন্ত। আচ্ছা, অনলাইনে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে 3700 টাকা, আর কলেজে নিবে মনে হয় 500 না 700 টাকা। এই মোট মানে 4500 টাকার মধ্যে হয়ে যাবে সব। আচ্ছা ভাইয়া, রেমিটেন্স আর এর লাগবে ব্যবস্থা। শুধু তোমার এই যে রেজিস্ট্রেশন কার্ড আছে আর ছবি লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই দুইটাই তো। তোমাদের ডেট বাড়াই দিছে? জি ভাইয়া, দেখলাম তো বাড়াইছে এই 16 তারিখ কনফার্ম পর্যন্ত। হো, একদম শিওর হয়ে তারপরে হচ্ছে এগুলো তারিখে নিয়ে। লাস্ট। যেহেতু ফিল আপ তো নোটিশ করবাই, দেখছি, আমি একটা হচ্ছে ফিল আপ নোটিশ করতেই দেখছি, হবে, হচ্ছে আমি দিয়ে দিব না গ্রুপে। তাহলে ফিল আপটা করে ফেলো। ফিল আপে নিয়ে আর দেরি করার দরকার নেই, যেহেতু ফিল আপ করাই লাগবে, হ্যাঁ হ্যাঁ তো এটা লেট করার কি আছে। তাহলে ফিল আপটা তাড়াতাড়ি করে ফেলা নেই বেটার। আর টাকাও তো বেশি লাগবে না, অন্য এর চেয়ে এবার তো অনেক কম। হ্যাঁ এবার মানে এত কম করে কি? মানে সর্বোচ্চ যদি লাগে তাহলে 4500 টাকা লাগবে। সবার তো এই যে কি বলে, টার্ম পেপার ডান নাকি? টার্ম জি পেপার ভাইয়া। কমপ্লিট? জি ভাইয়া, ট্রাম পেপার হয়ে গেছে। গুড। ভাইয়া অন্যবার তো 5,000 টাকা লাগে, এবার এত কম। শেষবার তো খুব তাই বেশি তোমার কম, ছাড় 500 দিচ্ছে কম, খুব বেশি কম না। না, লাস্ট ইয়ার তো তোমাদের ছাড় দিচ্ছে কলেজ, যে চলেই যাচ্ছ আর নিয়ে কি করবে, এত অনেক নিছি। না নিলে তো পারে তাহলে ভাইয়া। দেখার সময় একটু ছাড় দিলে হবে। না, যথেষ্ট ছাড় দিছে। অন্যান্য এই অনুযায়ী যারা আগে ফার্স্ট ইয়ারে লাগতো 5,500-6,000 টাকা, সেকেন্ড ইয়ারে আরো বেশি ছিল। আর যারা তো অন্যান্য কলেজে, অ্যাডওয়ার্ড বাদে অন্য কলেজে ছিল, তোমাদের তো আরো বেশি। বেতনই হ্যাঁ 6,000 টাকা, মানে 10,000 নিচে হতোই না। সেই জায়গায় মাস্টার্সে উঠে মাত্র 4,000 টাকায় হয়ে যাচ্ছে, ভালো না? ওটাই তো বলতেছি ভাইয়া। ভাইয়া আচ্ছা সামনের দিন আনিশা, পাস তাহলে করাবে, হ্যাঁ অনলাইন বলো। পাস মানে। 5 পয়েন্ট র্যাক আমি নোট দিয়ে রাখবো না তোমাদেরকে, নোট হ্যাঁ দিয়ে এটাকে রাখবো না। ভাইয়া, নোটস নোটস দিয়ে দিব নে। এটাকে আমরা আগে করছি থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে না, ফোর্থ ইয়ারে করছো। ফাইনাল ইয়ারে, হ্যাঁ 4th ইয়ারে ছিল। ফাইনাল ইয়ারে অ্যাডভান্স 2 তে ছিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। অনেকেই করছো, ম্যাক্সিমাম টিচাররা এই অধ্যায়টা করায় না। কলেজের টিচার বা আমি ম্যাক্সিমাম করছি না স্যাররা এই ভাইয়া, অধ্যায়টা করায় না।
আচ্ছা ভাইয়া, ধরেন এই গত 2 দিনে যে মানে সবগুলা সাবজেক্টের যে ম্যাথ গুলা যে চ্যাপ্টার গুলা ধরছে আমাদের পরিচিত, এমনকি একদম মানে নতুন চ্যাপ্টার আছে যে আমরা কখনোই করিনি? অবশ্যই আছে, এরপরেই পাবো আমরা। এই যে 5 পয়েন্ট এক করছি না, 5.2 আছে ট্রান্সফার প্রাইস, যেটা আমরা আগে করি নাই কখনো। ভাইয়া মানে ওইটা মানে এখন খুব কম, হ্যাঁ বলো। মানে নতুন চ্যাপ্টার গুলো। হ্যাঁ আগে নতুন ওই পাবো। ভাইয়া আগে ওই অধ্যায়গুলো করান যে অধ্যায় থেকে শিওর প্রশ্ন আসবে। আমরা হ্যাঁ, সেটাই ওগুলো করাচ্ছি, করাচ্ছে। যেগুলো থেকে তাহলে 100% প্রশ্ন আসে সেগুলোই করাচ্ছি, বুঝছো? এগুলো 100% এখান থেকে প্রশ্ন আসবে, যেটা করে আসলাম এটাও আসবে, আগামী দিন যেটা শুরু করবো এগুলোও আসবে। তাহলে ভাইয়া এবং 5 মার্ক আর কি। আমি তোমাদের খুব রিসেন্টলি অলরেডি মনে করো কোন কোন ম্যাথ গুলো করতে হবে নাম্বার দিয়ে একটা সাজেশন করে দিব না খুব তাড়াতাড়ি। জি ভাইয়া, তাহলে ইজি হবে। এবং আমরা যে সাজেশন দিব সেই সাজেশন অনুযায়ী আমরা পড়াশোনা করব। তাহলে আনিশা, তোমার দায়িত্ব হচ্ছে এখন গ্রুপের মেম্বারদের মধ্যে কারা শিওর পড়বে এবং তাদের থেকে হ্যাঁ পেমেন্ট নিয়ে তাদেরকে তুমি অ্যালাউ করবে, করবা। এর হচ্ছে এই নোটিশটা দিয়ে দিও। ভাইয়া এই দেখেন আমরা এই 5 জন শিওর। আর অন্যগুলার বের করে দিবা যারা আসবে না গ্রুপ থেকে। আর যেগুলো আসবে না, আর যেগুলো আসবে যেগুলো থাকবে এদেরকে অবশ্যই নোটিশ দিবা, যাতে পেমেন্ট দিয়ে তারপরে পড়া শুরু করবে। হ্যাঁ আমাদের হুম। 5 জনের দরকার আছে, যেন 5 জন আমরা আসছি, তাছাড়া কারোর দরকার নাই। তুমি গ্রুপে একটু নোটিশ দিয়ে দিবা যে এখন থেকে ক্লাস করতে হলে আগে পেমেন্ট